আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। বগুড়া সিটি কর্পোরেশনের আত্মপ্রকাশ, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বললেন প্রধানমন্ত্রী। সংরক্ষিত ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিএনপি। পাকিস্তানে সম্ভাব্য আলোচনার প্রস্তুতি, ইসলামাবাদে একাধিক মার্কিন উড়োজাহাজ, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা। দ্বিতীয় দফায় আলোচনায় যাচ্ছে না ইরান, লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর হামলা। আগের চেয়েও দ্রুত ক্ষেপণাস্ত্র ড্রোন সক্ষমতা বাড়াচ্ছে ইরান, আইআরজিসি কমান্ডারের দাবি। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বগুড়া। সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন। পরে সিটি কর্পোরেশনের চত্বরে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন বগুড়ায় বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধনকালে তারেক রহমান বলেন, রাষ্ট্র ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, তা এখন সময়ের দাবি। তিনি বলেন, ন্যায় প্রতিষ্ঠা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম উপাদান, যা মূলত নৈতিকতা, আইন ও মানুষের প্রাপ্ত অধিকারের মৌলিক ভিত্তি। ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকায় মুখ্য। এ কারণেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার দ্বার উন্মোচন করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। এ সময় তিনি জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন। পরে আদালতের কনফারেন্স রুমে দেশের প্রথম ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বগুড়া সফর। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ এ তালিকা প্রকাশ করেন। বিএনপির এই তালিকায় স্থান পাওয়া সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নীলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান। এছাড়াও এই তালিকায় আরও রয়েছেন মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজো, সুবর্ণা শিকদার, শামীমারা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মনসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, নাদিয়া পাঠান পাপন, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনার জন্য পাকিস্তানে ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করা শুরু হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ কার্যত লকডাউনের মধ্যে রয়েছে। রেড জোন সহ কয়েকটি এলাকার সড়ক বন্ধ রাখা হয়েছে। জানা গেছে, গত ২৪ ঘন্টায় একাধিক মার্কিন C-17 গ্লোব মাস্টার উড়োজাহাজ ইসলামাবাদে অবতরণ করেছে। আরও কিছু উড়োজাহাজ আসার পথে থাকতে পারে, তবে আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইরানের অবস্থান এখনও স্পষ্ট নয়। আলোচনার জন্য পাকিস্তান ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে। দেশটির প্রতিরক্ষা প্রধান সম্প্রতি ৩ দিনের সফরে তেহরানে গিয়েছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আগাম দলগুলো, যাদের মধ্যে নিরাপত্তা দল ও সাজোয়া যান রয়েছে, ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছতে শুরু করেছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে আলোচনা অনুষ্ঠিত হতে পারে, তবে সাম্প্রতিক উত্তেজনা ও দুই পক্ষের কঠোর বক্তব্য সম্ভাব্য এই আলোচনার ওপর অনিশ্চয়তার ছায়া ফেলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ আর মাত্র ২ দিন, তবে এই সময়কালে যুদ্ধবিরতি টিকে থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইরানের জাহাজটি মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল। সতর্কতা আমলে না নেয়ায় গুলি করে জাহাজটি জব্দ করা হয়। এই ঘটনার পাল্টা জবাব ও বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই প্রেক্ষাপটে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির বাকি সময় তা টিকে থাকবে কিনা তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও আলোচনার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না, এর ফল কখনোই ভালো হবে না বলে মন্তব্য করেন তিনি। বাঘাই বলেন, ১০ দফা প্রস্তাব জমা দেয়া হয়েছিল এবং তা ইসলামাবাদে আলোচিত হয়েছিল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে হরমুজ প্রণালী নিরাপদ ছিল বলে উল্লেখ করেন তিনি। এই মুখপাত্র আরও বলেন, পাকিস্তানি মধ্যস্থতাকারীর কাছে ইরান তার অবস্থান স্পষ্ট করেছিল, তবে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে লেবাননে যুদ্ধবিরতি চুক্তির কোনো অংশ ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করেছে, পাশাপাশি একটি ইরানি জাহাজে হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র 2 বার আলোচনা ও সমঝোতা লঙ্ঘন করেছে, ইরানের ওপর হামলা চালিয়েছে এবং ইরানি জনগণকে হত্যা করেছে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, রোববার দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি কনভয়ে তারা বিস্ফোরক হামলা চালিয়েছে। গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী 8টি ইসরায়েলি সাজোয়া যান তাইবে থেকে দেইর সিরিয়ান এলাকার দিকে অগ্রসর হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা আগেই ওই রাস্তায় বিস্ফোরক ডিভাইস স্থাপন করে রেখেছিল। স্থানীয় সময় বিকেল 3:40 থেকে 4:40 মধ্যে 2 দফা বিস্ফোরণে 4টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে বলে তারা দাবি করেছে। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের সময়ের তুলনায় এখন আরও দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা হালনাগাদ ও পুনর্গঠন করছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল মাজিদ মুসাভি এমন দাবি করেছেন। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজকে দেয়া বক্তব্যে মেজর জেনারেল মাজিদ মুসাভি একটি বিবৃতি দেন ও সম্পাদিত একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাকে একটি অজ্ঞাত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়। প্রকাশিত ভিডিওতে ভূগর্ভস্থ স্থাপনায় ড্রোন ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপণ যন্ত্রের দৃশ্য দেখানো হয়, পাশাপাশি মাটি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফুটেজও এতে অন্তর্ভুক্ত ছিল। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময় আমাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম হালনাগাদ ও পুনরায় প্রস্তুত করার গতি যুদ্ধের আগের সময়ের চেয়েও বেশি। মুসাভি দাবি করেন, শত্রুপক্ষ নিজেরা এমন সক্ষমতা তৈরি করতে অক্ষম এবং তাদের বিশ্বের অন্য প্রান্ত থেকে ধীরে ধীরে গোলাবারুদ আনতে হচ্ছে। তিনি আরও দাবি করেন, যুদ্ধের এই ধাপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হেরে গেছে, তারা হরমুজ প্রণালী, লেবানন ও পুরো অঞ্চল হারিয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বহাল রাখার আর্জি জানানো হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেন সহ 7 আইনজীবী জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রী পরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে। জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রিটের পক্ষে শুনানি করবেন। এর আগে গত 9 এপ্রিল বিরোধী দলের আপত্তি সত্ত্বেও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2026 রহিতকরণ বিল পাশ হয়েছে। একই সাথে বিচার বিভাগ ও মানবাধিকার কমিশন সংশ্লিষ্ট আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও পাশ করা হয়েছে। এদিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে চলমান অধিবেশনে এই বিল পাশ করা হয়। দর্শক, এই ছিল আমাদের আজকের মিড ডের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।